প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক ৩৩ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল স্প্রিং। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী খোলা থাকছে ৯ মার্চ পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে চলছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্মল ইজ বিউটিফুল 2। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনা ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রাত ৮টা ২০ মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আঙ্কেলকে নিয়ে কোথায় চলে যাচ্ছে? আর বললো না, কারে বিশ্বাস করবো এই যুগে? হ্যাঁ, আমার বন্ধু অভি, তারে বিশ্বাস করা যায়? আব্বারে ফাঁসাই দিচ্ছে। সরি, আমি কাউকে ফাঁসাইনি। তুই ভুল বুঝতেছিস বন্ধু। তোর বাবা জলিনাকে খুন করতে চেয়েছে, এই তো এভিডেন্স। এর জন্য তাকে জেলে যেতে হবে, ধরে নিয়ে যেতে হবে। আমার তো কিছু করার নেই। আঙ্কেল, আমি ছোট জাত বলে আমার সাথে নেওয়াজ ভাইয়ের বিয়ে দিলাম না, এখন আবার আরেকজনকে দুনিয়া থেকে সরানোর চেষ্টা করলেন। এই যে ধরা খেয়ে গেলেন তো। খেয়ে বলে প্রকৃতির বিচার। সরি আঙ্কেল, এবার তো যেতে হবে। দাঁড়া, আমি আব্বার সময় একটু কোলাকুলি করি। আবার কবে কোলাকুলি করা হয় তার ঠিক নেই। কোলাকুলি? আব্বা তুমি একটু দাঁড়াও, একটু কোলাকুলি করি। রাত ১১টা ৩০ মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ও লেখক লুৎফর হাসান। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি। দুপুরবেলা ভালো থাকি, কারণ আমার কন্যার নাম দুপুর। হ্যাঁ, দুপুর যে সময়টাই সময়টা আমার ভীষণ প্রিয়। অনেকের কাছে দুপুর তো এত প্রিয় থাকে না, দুপুর সময়টা কারো কাছে সকাল প্রিয়, কারো কাছে সন্ধ্যা, কারো কাছে রাত। দিনের যত ভাগ আছে তার মধ্যে দুপুর বেলাটা আমার কাছে পছন্দের। আচ্ছা, দুপুর কেমন আছে? দুপুর ভালো আছে। আমি একটু জানতে চাইবো যে আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা অদ্ভুত। দুপুরের সাথে আপনার সম্পর্কটার উপরে আপনার বাবার সাথে আপনার যে সম্পর্ক, সেটার কোনো প্রভাব কি পড়ে কিনা কখনো? না, সেটা পড়ে না, কারণ এই জন্যই যে আব্বার সাথে আমার সম্পর্কটা আগে ছিল দূরত্বের, পরবর্তীতে সেটা কাছে এসেছে। আর দুপুরের সাথে যেটা, সেটা হচ্ছে যে শুরু থেকে কাছাকাছি ছিলাম, এখন কোনো এক কারণে আমার এক ধরনের দূরত্বের মধ্যে থাকতে হচ্ছে আর কি। পুরোটাই আলাদা। আর ওই সময় আর এই সময়ের মধ্যে পার্থক্যতা আছে। বাবা হিসেবে আপনি কেমন? বাবা হিসেবে আমার জায়গা থেকে আমার মনে হয় আমি ভালোই। এটা সবচেয়ে এটা ভালো বলতে পারবে দুপুর। ও বলতে, মেয়ে বলতে পারবে যে আমি বাবা হিসেবে কেমন। আচ্ছা, জীবনের অনেক কিছু লেখালেখির উপরে প্রভাব ফেলে। আপনার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনের গল্প, এই সব কিছু কি আপনার লেখালেখিকে প্রভাবিত করে? প্রভাব ফেলে এই কারণে যে আমি যা পড়ি বা যা শুনি সেগুলো প্রভাব পড়ে। কারণ ধরেন আমি আমার যে লেখার স্টাইল, আমি তো লিখি নানান বিষয়ে। আমি যে শুধু গদ্য লিখি, উপন্যাস লিখি, গল্প লিখি, কবিতা লিখি, ছড়া লিখি তা না, গানও লিখি। লেখালেখির যত ধরনের মাধ্যম আছে সব মাধ্যমে আমাকে লিখতে হয়। এমন না যে শখ করে লিখছি তা না, কিন্তু পেশাগত জায়গা থেকে আমাকে লিখতে হয়। আমি পুরো দুস্তুর একজন পেশাদার লেখক, সব 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 ধরনের লেখার। এখন সেটা আপনি বলতে পারেন যে আমি সমালোচনা লিখি, আমি বিশ্লেষণ ধর্মী লেখা লিখি, হ্যাঁ, নানান কিছুই লিখতে হয় আমাকে। তো
সেই লেখা লিখতে গিয়ে সেখানে তো অবশ্যই প্রভাব পড়ে আমার, নিশ্চয়ই আমার কবিতায় কারো না কারো প্রভাব আছে। এখন কবিতায় কার প্রভাব আছে আমি জানি না। আমরা তো জীবনানন্দ পড়ে বড় হয়েছে, আমার প্রিয় কবি আল মাহমুদ, জয় গোস্বামী, গ্রাম এবং নগর জীবনের সাথে মিশ্রণ ঘটিয়ে কবিতা লেখার চেষ্টা করেছি। সেগুলো কি আল মাহমুদ দ্বারা প্রভাবিত কিনা জানি না। আর আমি লিখি আমার যে উপন্যাস, যে আমার জায়গাটা, এ পর্যন্ত তো আমার অনেকগুলো উপন্যাসই বেরিয়েছে। তো আমি উপন্যাসে চেষ্টা করি একদম বিস্তারিত লিখতে। মানে সেটা ধরেন আমার তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণ এবং অতীন বন্দ্যোপাধ্যায়, 4 বন্দ্যোপাধ্যায় আমার সবসময়ের প্রিয়। এই 4 বন্দ্যোপাধ্যায়ের বই পড়ে পড়ে বেড়ে উঠেছি। ফলে ঘুরে ফিরে আমি গ্রাম অথবা মফস্বলে চলে যাই লিখতে। মানে আমার লেখায় নগর চলে আসলেও দেখা গেলো যে নগরের যে চরিত্রটা নিয়ে আমি কাজ করছি কোনো না কোনোভাবে সেখানে গ্রাম বা মফস্বল প্রাসঙ্গিক হয়ে যায়, ফলে সেখানে প্রভাব পড়ে। আবার গানে ধরেন আমার প্রিয় গীতিকারের নাম হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার। গৌরীপ্রসন্ন মজুমদার আমার সবচেয়ে প্রিয়। গাজী মাজহারুল আনোয়ার, লতিফুল ইসলাম শিবলি, এই ওনাদের গান আমার জীবনে প্রভাব ফেলেছে। যে ওনারা যেভাবে লেখেন বা লিখতেন ওগুলো আমার আমার গান লেখা লিখতে। যে আপনি অনেক কবিদের কবিতা নিয়ে গান করেছেন, মানে এই চিন্তা ভাবনাটা কেন? মানে যেই কবিরা বেঁচে আছেন তাদের কবিতা নিয়ে আপনার গান বানানোর যে প্রচেষ্টা, সেটা কেন, এই চিন্তাটা কেন তৈরি হচ্ছে? এটা হচ্ছে ধরেন একজন কবি যদি মারা যান, তার কবিতা নিয়ে যে আমি গান করি, গান করলে গান ভালো হলো, তার পাঠক যারা ছিল তারা শুনলো, সেটা ব্যাপার আলাদা। কিন্তু কবি আসলে সেটা কি শুনতে পারলো? আমার দরকার হচ্ছে যে কবির অনুভূতিটা আমি দেখতে চাইছি, মানে জীবদ্দশায় সে দেখে যায়। হ্যাঁ, ধরেন আল মাহমুদের সাথে আমার দারুণ স্মৃতি, নির্মলেন্দু গুণের সাথে আমার দারুণ স্মৃতি, আবু হাসান শাহরিয়ার সাথে দারুণ স্মৃতি, আলফ্রেড খোকনের সাথে আমার দারুণ স্মৃতি। এখন আমি ধরেন আমি আবু হাসান শাহরিয়ারকে তার চাঁদ গেয়েছে বালিকা বিহারে সেই গান, কবিতাকে গান করেছি। বা আলফ্রেড খোকনের মেঘরাষ্ট্র নামে একটা দারুণ একটা কবিতা ছিল, সেটা আমি গান করেছি। টোকন ঠাকুরের কবিতা থেকে আমি গান করেছি, মার্জুক রাসেলের কবিতা থেকে গান করেছি। এটা আমার আনন্দের জায়গা আর কি, যে কবিরা দেখতে পাচ্ছেন। যেমন এখনও আমাকে দেখা হলে টোকন ঠাকুর আমাকে জড়িয়ে ধরেন, যে গানটা করেছি আমি ওনার কবিতার যে সুর করেছি সেটা নিয়ে কথা বলেন। হঠাৎ মধ্যরাতে আমাকে আলফ্রেড খোকন ফোন করে তার এই ব্যাপারটা নিয়ে কথা বলেন, সেই যে আমরা ওনার কবিতা থেকে গান করেছি এগুলো নিয়ে। অনেক দিন পর দেখা গেলো যে নির্মলেন্দু গুণের সাথে দেখা হলো বা কোনোভাবে কথা হচ্ছে, তখন তিনি আমাকে বলেন যে তুমি কিন্তু আমার এই কবিতাটা দারুণ সুর করেছিলে। আমি আসলে এই যে কবির স্মৃতিতে বেঁচে থাকা, যে মানে আনন্দ, কবির কবিতা নিয়ে একজন সঙ্গীত শিল্পী, সময়ের একজন, আমি তো আর মানে ফেলনা শিল্পী না, গ্রহণযোগ্যতা আছে আমার অবশ্যই। তো আমার যতটুকু গ্রহণযোগ্যতা, আমি এই জায়গা থেকে আমি যখন একজন কবিতাকে গান করেছি, তখন ওই কবির ভেতর চোখে মুখে যে আমি আনন্দ দেখেছি, তার যে মানসিক প্রশান্তি দেখেছি, ওটা আমাকে আনন্দ দিয়েছে। তো ফলে আমি এমন না যে গান করে ফেলেছি, গান চলমান আছে, কবিদের কবিতা থেকে গান আমি করি। যেমন সবচেয়ে বড় কথা, আমার যে পরিচিতিটা, যতটুকু পরিচিতি, লুৎফর হাসান, এটা তো ঘুড়ি তুমি কারাকাশেরও গান থেকে, তাই না? এই গানটা যার লেখা, সোমেশ্বর ইলি, সে তো কবি। তো কবি গানের আশেপাশে আসলে কবিদের বিচরণ, হ্যাঁ, আসলে কবিদের বিচরণ না, আমি বলবো যে আমি কবিতা লিখতে চেষ্টা করি হয়তো, ফলে আমার বন্ধু বান্ধব, ভাই বেরাদর সকলেই তো কবিতারই মানুষ। ফলে কবিতার থেকে গান করতে আমার এক ধরনের আগ্রহ না, শুধু আনন্দ কাজ করে। আমরা দেখি যে আপনি ফেসবুকে বেশ সরব, এই যে এত ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, সেটা আপনার নিজের লেখালেখিতে কখনো প্রভাব ফেলে? এরকম কি নিজের সময়টা যে নিয়ে নিচ্ছে, এরকম কখনো মনে হচ্ছে? দেখেন, আমি ফেসবুকে প্রচুর পোস্ট দিই, কিন্তু প্রচুর সময় থাকি না। আচ্ছা, আমি ফেসবুকে ঢুকি পোস্ট দেওয়ার জন্য, এই বসে বসে কারোর সাথে মানে চ্যাট করা বা স্ক্রল করে বসে বসে এইসব আমাকে দিয়ে হবে না। আমি প্রচুর ব্যস্ত মানুষ। আমি যদি ফেসবুকে বসে থাকতাম, আমার উপন্যাসটা কে লিখে দিচ্ছে, এত বড় উপন্যাস, আমার এত এত কবিতা কে লিখে দিচ্ছে, আমার এত এত স্ক্রিপ্ট কে লিখে দিচ্ছে। আমি এখন কিছুদিন আগে আমার একটা নাটক প্রশংসিত হয়েছে, সোহেল রাজ সেটা পরিচালনা করেছেন, পার্থ আর হচ্ছে আয়শা অভিনয় করেছিলেন।
তো পার্থ আয়েশা জুটির প্রথম কাজ ছিল ওটা, একটা কুকুরের গল্প, কুকুরকে ভাত খাওয়ায়, কুকুরের সাথে বসে বসে ভাত খায়, নিরুদ্দেশ নাটক। এটা আমার লেখা নাটক। তো আমার মনে হচ্ছে যে আমার আরো স্ক্রিপ্ট লেখা উচিত। এবারে বইমেলায় যেহেতু টাইপ সি এসেছে, একটু জানতে চাইবো টাইপ সি ছিল আমাদের যে ডিভাইস প্রীতি, এই যে আমরা আমাদের যে ইন্টারনেট আসক্তি, এটাতে আমাদের যতটা লাভ হয়েছে ক্ষতিও তো হয়েছে, অনেক বিপদগামী হয়েছে, অনেক বড় বড় অঘটন ঘটেছে, এবং সেখান থেকে আমরা দেখেছি বিচার প্রত্যাশার জন্য সরব হয়েছে অনেকে, আবার বিচারহীনতার দৃষ্টান্ত এসেছে। অর্থাৎ একটা ইন্টারনেট আসক্তি থেকে অনেকগুলো অপরাধ ডালপালা গজিয়েছে। তো এইটারই একটা করুণ পরিণতি নিয়ে টাইপ সি উপন্যাসটা ছিল, একটা চার্জারের গল্প। তো সেটা বেশ সাড়া পেয়েছি, বইমেলাতেই মুদ্রণ শেষ হয়ে গেছে, সেটা সাক্ষীও হয়েছিলাম। পাঠকের ব্যাপক আগ্রহ ছিল এরকম মেড়ে বইমেলায়, কারণ এবারের বইমেলাটা একটু মেড়ে ছিল, অন্যান্য বছরের মতো এতটা প্রাণবন্ত ছিল না। তো সেই বইমেলায় আমার বইটা শেষ হয়ে গেল। এটা বিরাট ব্যাপার, বিরাট আনন্দের ব্যাপার, কারণ পাঠকের চাহিদা থাকলে সেটা অবশ্যই লেখককে এবং প্রকাশককে আনন্দ দেয়, এটা বড় ব্যাপার। আর তো ফলে যেটা বলছিলাম যে এই যে লেখালেখি আমার, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, উপন্যাস বলেন বা নাটকের স্ক্রিপ্ট বলেন বা গান, প্রতিদিন প্রচুর পরিমাণে গান আমাকে লিখতে হয়। কারণ কেউ না কেউ আমাকে বলে যে একটা গান চাই, এক বললো একটা গান চাই, এটা কন্টিনিউ প্রসেস, সবসময় আছে, এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে। তো ফলে আমার এত কাজ, আমি যদি ফেসবুকে বসে থাকতাম, এত কাজ কে করে? আমাকেই তো করতে হচ্ছে। আমার 35টা বই, লাস্ট বইটা হচ্ছে আমার 35তম বই, মানে টাইপ সি সহ মোট 35টা বই। এখন এখানে ধরেন মুক্ত গদ্য আছে, এখানে গল্প গ্রন্থ আছে, এখানে উপন্যাস আছে, এখানে বাচ্চাদের বই আছে, এখানে চিঠি আছে, আবার এখন নাটকের স্ক্রিপ্ট লিখছি। তো সব কিছু মিলিয়ে আসলে যেটা হয় যে আমি ফেসবুকটাকে বলি যে আমাকে ওটা তরতাজা রাখে। ফেসবুকে মুক্ত, আমি লিখতে পারি, ভাল লাগে লিখতে। আচ্ছা, আমি করি কি, নির্দিষ্ট সময় ফেসবুকে ঢুকে আমি একটা অনেক গুছিয়ে একটা স্ট্যাটাস লিখি বা একটা টপিকের উপর লিখে তারপর হয়তো বা সরে আসি, তারপরে আবার 2 ঘন্টা পরে গিয়ে আবার চেক করি যে এটার রিঅ্যাকশনটা কেমন এটা পড়ি। তার মানে আমাকে অনেকে কিন্তু প্রশ্ন করে যে আপনি এত কিছু কেন করেন। যেমন আমি তো লেখালেখির সব মাধ্যমে কাজ করি, যত মাধ্যম আছে সব মাধ্যমে কাজ করি। একটা গানের কথাও লিখি, গান সুর করি, আবার সেই গানটা নিয়ে মিউজিক করার জন্য বিভিন্ন মিউজিক ডিরেক্টরদের পেছনে আমার দৌড়ঝাঁপ, সেটাও আমাকে করতে হয়। সেই গানটা গাই আমি, তারপরে এগুলো তো আমাকে করতে অনেকগুলো কাজ করতে হয় না, পাশাপাশি আমার নিজেরও তো মানে আমি একজন চাকরিজীবী, অফিসকেও সময় দিতে হয় পর্যাপ্ত, তাহলে নিজের জীবন যাপনটা করারও ব্যাপার আছে এখানে। তাহলে আমি মানে শুধু যে ফেসবুকে বসে থাকি তা না, শুধু যে গান করি তা না, শুধু যে গল্প করি তা না, আমি মানে কাজ পাগল মানুষ, সব আমি ভাগ করে নিয়েছি। আচ্ছা, যে দিনের কোন সময় কতটুকু কোন কাজে ব্যয় করব। ফলে এই রুটিন করে নেওয়ার কারণে আমার সবকিছু মসৃণভাবে সম্পন্ন হয়। একটি গান শুনি। জীবন তোমার এমন কেন, কেমন জানি আছো, সুখেও নাই দুঃখেও নাই, কেমনে জানি বাঁচো, বাঁচার উপলক্ষ আমি খুঁজলা তুমি কাহারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমার। থ্যাংক ইউ। দরদটা মানে মুগ্ধ করার মতন ছিল। আমি ওই যে নিজের বিরহ বেদনা নিয়ে গান লিখি, তো নিজের গান নিজেই সুর করি, নিজেই লিখি, ফলে গাওয়ার সময় কেমন হয় জানি না, নিজের আবেগ বা যা থাকে সবকিছু
আপনি তো কখনো গান গাওয়া শিখেন না, হাতে না। কলমে সারেগামাপা না, বা না, না। হারমোনিয়াম ধরে গান গাওয়া না, না, শিখেননি, না। তাহলে এই দরদ, এই যে সুর, এটা কিভাবে আসে? আমার হয়েছে কি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই গানে। আমি বাড়ি থেকে মানে বাড়ি পালানো কিশোর ছিলাম, বাড়ি পালানো স্কুল পালানো শিক্ষার্থী ছিলাম। তো আমি সারা জীবন তো শুধু যেখানে ধরে কাউকে শেখানো হয় সেরকম সুযোগ আমার আসে নাই। আমার এই প্রতিভা আবিষ্কার করে কেউ যে একটু যত্ন নেবে সেটা কেউ করে নাই। আমি এই পৃথিবীতে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার প্রতিভা বিকাশের সামান্য ক্রেডিট কাউকে দেব না, কাউকে না। সেটা আমার পরিবারের কাউকে না, সেটা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে না, কাউকেই না। আল্লাহ যেটুকু আমাকে দিয়েছেন পুরোটাই আল্লাহর ক্রেডিট। এখানে কারো কোনো প্রকার উছিলাও নাই। মানে যা হয়েছে সব নিজে স্ট্রাগল করে, নিজে যুদ্ধ করে, নিজের মধ্যে কি আছে সেটা মানুষকে জানানোর জন্য এটা ফাইটটা আমি একা দিয়েছি। এখানে কারো কোনো প্রকার কোনো কন্ট্রিবিউশন নেই। অনেকে তো বলে যে আমার অমুকের কন্ট্রিবিউশন আছে, অমুকের কন্ট্রিবিউশন আছে। না, আমি পারিপার্শ্বিকতা দেখেছি যে আমার মা খুব বই পড়তেন, আমার মামা বই পড়তেন, আমার বন্ধুদের মধ্যে অনেকে গান গাইতো। তারা আমার জীবনে ওই দিকে একটু আগ্রহী করেছে, কিন্তু আমাকে তৈরি করার জন্য যে যত্নটা নেওয়া দরকার এটা কেউ নেয় নাই। তো ফলে আমি অকারণ ইমোশনাল হয়ে বলবো যে আমার জীবনে এই মানে তার অবদান, তার অবদান এটা ছিল না। তবে যখন আমি আমার পথ খুঁজে পেয়েছি তখন কিছু মানুষ এখানে অলঙ্কিত করেছে। মানে কিছু মানুষের মানে অবদান আছে হচ্ছে আমার মেধাটাকে যতটুকু বিকাশ হয়েছে সামনে এগিয়ে দেওয়ার জন্য অবদান আছে। তার মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, তিনি তার টেলিভিশন সিনেমা আমাকে গান করালেন বাচ্চু ভাইকে দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক আর কি। সোমেশ্বর আলীর কথা বলে আমি যেটা মানে লেভেল আপ আমরা যেটাকে বলি, হ্যাঁ, এটা ফলে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা যে আমাকে কেউ ধরে ধরে গান শেখাবে, এটা তাল লয়ের সাথে পরিচয় করে দেওয়া, এরকম কোনো আমি ওই চিরাচরিত যে নিয়মটা সেটার বাইরে ছিলেন আপনি। শুনতে শুনতে ঠেকতে আমার শিখতে হয়েছে। সেজন্যই মনে হয় এখন আপনার কাজগুলো আউট অফ দ্য বক্সই হয়। এখন আসলে আমার দেখেন আমি যতগুলো গান লিখলাম এই সময় এসে যেগুলো লিখছি সেগুলো ব্লকবাস্টার হিট হয়েছে। তো মানে প্রীতম হাসানের সব উল্লেখযোগ্য গানগুলো ব্যথা বেদনাকে পুঁজি করে যে সৃষ্টি করা যায় সেটা মনে হয় আপনাদের মতন মানুষগুলোকে দেখলে আরো বেশিবার করে প্রমাণ পাওয়া যায়। সামনে পহেলা বৈশাখ আসছে, পয়লা বৈশাখ উপলক্ষে আপনার একটি কবিতার বই আসছে। পয়লা বৈশাখ উপলক্ষে আমার কবিতার বই আসছে অন্যপ্রকাশ থেকে। কবিতার বইয়ের নাম হচ্ছে জীবন ফুরিয়ে যাচ্ছে তোমাকে পাচ্ছি না। সবগুলোই প্রেমের কবিতা। আমি বিভিন্ন বিষয়ে কবিতা লিখি, তবে প্রেমের কবিতা আমার ভাল লাগে, পাঠ করতে ভাল লাগে, লিখতেও ভাল লাগে। অনেকে নাক ছিটকায় দেখবেন। কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে এই কারণেই সাধারণত আমরা দেখি গান আসছে কিংবা নাটক আসছে। কারণ হচ্ছে যে বইমেলা মাত্র গেল, তো এখন আবারও আরেকটা বই করতে গেলে আমার কবিতার বইটা গোছাইতে সময় লাগবে। তো গোছালাম, জমা দিয়ে দিছি, এখন বৈশাখে আসবে। এটাও একটা ব্যাপার থাকুক। এখন তো অনলাইনেই সব বিক্রি করা যাচ্ছে, তো অনলাইনে বিক্রি হবে, দেখবো একটু। এটাও একটা ধরতে পারে নিরীক্ষা, এক্সপেরিমেন্ট করে দেখছি যে মানে অনলাইনে কেমন সাড়া পাওয়া যায়, দেখি একটু ক্যাম্পেইন করবো সেইভাবে, দেখি কতজন কবিতা ভালোবাসে, তারা বই কেনে কিনা। এটাও আমাকে একটা নতুন অভিজ্ঞতা দেবে। জীবনে বহুবার স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছেন, সিনেমার স্ক্রিপ্ট এটা নিশ্চয়ই স্বপ্নের জায়গা আছে বা সেটা নিয়ে কাজ করতে চান? সিনেমার স্ক্রিপ্ট হচ্ছে এখন যেটা ব্যাপার যে সিন্ডিকেট খুঁজে বের করতে হয়, সিন্ডিকেটের কাছে যেতে হয় সারা পৃথিবীর। কিন্তু এটা বাংলাদেশে যে শুধু তা না, কিন্তু এই সিন্ডিকেট আপনি বলিউডে যাবেন, সে বলিউডেও এই সিন্ডিকেট কে আপনার প্রাধান্য দিতে হবে। আমি জানি না বাংলাদেশের যে সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে, ফিল্মের স্ক্রিপ্ট কারা লিখছে, কিভাবে কোন কোন সিন্ডিকেটে কারা কারা কাজ করছে, আমি জানি না সেখানে কাউকে জয় করতে পারবো কিনা। তা আমার মনে হয় যে আমি লিখে ফেললে সেটা যদি ইউনিক কিছু হয় সেটা তো ফেলে দিতে পারবে না। কাজটা শেষ করি আগে। কে নেবে কি নেবে না, কে কতটা অবজ্ঞা করবে, কতটা এড়িয়ে যাবে সেটা পরের বিষয়। মেধার মূল্যায়ন হবে কিনা সেটা পরে বিষয়। আগে লিখি, লেখাটা শেষ করি, কাজটা শেষ করে তারপর
টোকা দিই, বাজে কিনা দেখবনি। আমরা প্রত্যাশা করছি বরাবরের মতন এটাও যেন সেটাই সেই আপনার প্রত্যাশার জায়গাটা পূরণ হয়। আপনার স্ট্যান্ডার্ডটা আপনি সবসময় বজায় রেখে কাজ করেছেন, ভালো ভালো কাজ পেয়েছি। শুভকামনা রইল লুৎফর ভাই সব কাজের জন্য। আজকে আমাদের আয়োজনে এসেছেন, আমন্ত্রণে সাড়া দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন aajdupuр@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।